গল্পটি কঠোরভাবে প্রাপ্ত মনস্কদের জন্য। গল্পের বেশ কিছু অংশ, সংলাপ এবং আবহ আপনাদের মনে নাড়া দিতে পারে বা বিপরীত প্রতিক্রিয়া সঞ্চার করতে পারে। এই ঘটনাগুলি সত্য নয়, শুধুমাত্র রোমাঞ্চকর পরিবেশ ও প্লট তৈরির জন্যই রচনা করা হয়েছে। যদি তেমন কোনো অংশ বা ঘটনার সাথে বাস্তবের মিল পান, তা নিতান্তই কাকতালীয়। আমরা আশা করব শ্রোতারা সংস্কার মুক্ত মনে গল্পটি উপভোগ করবেন। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। দাঁড়া বাবা, এরকম ছটফট করিস না। ওগো, তুমি হাঁ করে কি দেখছো? চেষ্টা করছি তো। মেরে দে, মেরে দে। যে তোকে বাধা দেবে আমার কাছে আসার জন্য, মেরে দে, মেরে দে তাকে। হ্যাঁ, মেরে দে বলছি। ছাড়, ছাড় নিতাই, ছাড় তোর বাবাকে, মরে যাবে রে, ছাড়। যাস না। তিরস্কার এবং হেনস্থা মানুষকে মাঝে মাঝে এমন জায়গায় এনে দাঁড় করায় ও এমন কাজ করতে বাধ্য করায় যা সময়ে সময়ে মানবের সাধারণ চিন্তাধারাকেও চ্যালেঞ্জ জানিয়ে বসে। রূপের জন্য তিরস্কৃত হতে হয় এখনো অনেক নারীকে। অধিকাংশ সময়ই তা অনেকেই চুপ করে মেনে নেয়, কিন্তু যারা মানে না তারাই যদি ঘুরে দাঁড়িয়ে রূপ আর কামের ফাঁদে ফেলে মানুষকে নিয়ে যায় মৃত্যুর দিকে, তখন আজকের গল্প তেমনি এক কাম পিশাচির গল্প। আমাদের আজকের নিবেদন সাগর তপাদারের কাহিনী অবলম্বনে এক হাড় হিম করা গ্রাম বাংলার ভৌতিক গল্প কোশবি। গল্প পাঠ দীপঙ্কর দেব ও স্নেহাত্রী। বিভিন্ন চরিত্রে দেবস্মিতা, বর্ষা, গীতিকা, অনিমেষ, পার্থ মুখার্জি ও সোমদর্শী। শব্দ সংযোজন ওয়েব সেশন স্টুডিও শায়ক। বিশেষ আবহ শুভ্রকমল মুখার্জি। পোস্টার ডিজাইন শুভদীপ ব্যানার্জি। এডিট, সাউন্ড এফেক্টস ও নির্দেশনায় সোমদর্শী। আর গল্পের সূত্রধরের ভূমিকায় আমি, রাজ। তাহলে শুরু হচ্ছে টিম গল্পগুজবের আজকের নিবেদন এক হাড় হিম করা গ্রাম বাংলার ভৌতিক ও ভয়ঙ্কর কাম পিশাচির গল্প কোশবি। শুনতে থাকুন শ্রোতা বন্ধুরা। ও নিতাই রে, তোকে কতবার বললাম যাস না, যাস না, সেই তুই চলে গেলি বাবা। কেঁদো না গো নেতায়ের মা, কেঁদো না। ওই পিশাচি যারে নেয় তার মন ভরে গেলে এইরকমই ছবিরে করে দেয় গো। কপাল, এ গায়ের কপাল এটা। গদাই লস্করের একমাত্র ছেলে নিতাই লস্করের রক্তশূন্য মৃতদেহ আজ সকালে গাঁয়ের হারান ঘোষের পুকুর ঘাটের কাছে পাওয়া গেছে। স্পষ্টই বোঝা যাচ্ছে যে কেউ নিজের কামনা মিটিয়ে ওকে খুন করেছে। সারা শরীরে রক্তশূন্য ক্ষতস্থানগুলো দগদগে হয়ে আছে।
খোলা বিস্ফারিত চোখে ভয়ের ছাপ স্পষ্ট। সবাই জানে এই কাজ কে করেছে, কিন্তু তার নাম কেউ মুখে আনতে সাহস পায় না। গ্রামটি আহামরি রকমের বড় নয়। ৬০-৭০টা ঘর নিয়ে মরে যাওয়া বিন্দি নদীর ধারে গড়ে উঠেছে এই গ্রামটি জরুলি। জরুলি আর ৫টা গ্রামের মতোই, খুব একটা তফাৎ কিছু নেই। চাষাবাদই প্রধান সম্বল এখানে জীবিকা হিসেবে। তবে ২-৩ ঘর গ্রামবাসী দূরে শহরে যায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে। নির্বিবাদী গ্রামটায় একটাই বোধহয় অভিশাপ ছিল, কোষবি। গ্রামের দক্ষিণ দিকে মজা নদীটা যেখানে বাঁক নিয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, সেই বাঁক আর জঙ্গলের ধারেই মোটমাট একটা কুড়ে ঘরে থাকতো কোষবি। গ্রামের লোকেরা ওকে এড়িয়ে চলত, কারণ ও আর ৫টা মেয়ে মানুষের মতো সাধারণ ছিল না। কোষবির পেশা ছিল বেশ্যাবৃত্তি। কেউ কেউ ওকে গ্রামের শ্মশানে রাতের অন্ধকারে ঘুরতেও দেখেছিল, আজ থেকে মাস ৬ আগেও। তখন থেকেই ডাইনি বলে লোকে অপবাদ দিত। রাতে যারা ওর ঘরে ঢুকত তাদের অনেককেই পরে আর কেউ দেখতে পেত না। সবাই যখন বিষয়টি জেনে ফেলেছিল, চড়াও হয়েছিল বাড়ির ওপর। কিন্তু কোষবি বোধহয় জাদুটোনা জানত, তাই যে কজন ওকে শাস্তি দিতে গিয়েছিল তারা কেউ ওর কোনো ক্ষতি তো করতেই পারেনি। উল্টে কদিনের মধ্যেই সেই দলের মূল পাণ্ডা যোগেন মিত্রকে মৃত অবস্থায় পাওয়া যায় জঙ্গলের মধ্যে। সেই শুরু। এরপর থেকে এই গ্রামের বা ভিন গ্রামের অসহায় মানুষদের পাওয়া যেত মৃত অবস্থায় জরুরি নানা জায়গায়। জানলেও কেউ ওকে কোনো রকম শাস্তি দিতে বা কোনো ক্ষতি করতে পারত না। কিন্তু সময় এমন এক রুক্ষ ও কঠিন চক্র যে ঠিক একদিন সব কিছু উসুল করে নেয়। কোষবির পেশায় কোনো দোষ ছিল না। পুরাণের কাল থেকেই পতিতা বা গণিকাবৃত্তি ত্রিভুবনে বর্তমান ছিল। পুরাণে থেকেই আমরা জেনেছি ঋষিমুনি, দিব্যপুরুষ, দেবতা সবাই নারীদের ভোগ করেছেন। দেবতারা নারীদেরকেই পাঠিয়েছিলেন অসুরদের ধ্যান ভঙ্গ করতে ছলনার দ্বারা, কামনার মাধ্যমে। তাই বেশ্যাবৃত্তি দোষের ছিল না কোষবির জন্য। কিন্তু সে এটা ছাড়াও এমন একটি নিষিদ্ধ কাজ করত যা সাধারণের ভাবনাতেও আনা দুঃসাধ্য, শয়তানের উপাসনা। এমন এক কাজ যা মানুষের হিত সাধন নয়, ডেকে নিয়ে আসতো অমঙ্গল সবার জীবনে। বস্তুত সে পতিতাবৃত্তি বেঁচেছিল এই কারণেই, সে আগে ভোগ করবে, তারপর তাকে হত্যা করবে। কিন্তু ৬ মাস আগেও কোষবি এইরকম ছিল না। কোষবি নামটা গ্রামের মোড়লদেরই দেওয়া নাম, যার অর্থ হলো পতিতা বা বেশ্যা। কোষবির আসল নাম ছিল কাজল। প্রথমে কোষবিকে ভালোই ভাবত সবাই। স্বামী সংসার নিয়ে সে একরকম সুখেই দিন কাটাচ্ছিল। কিন্তু সবচেয়ে অবাক করা কাণ্ড হলো, যা এখনো গোটা গাঁয়ের কাছে বেশ আশ্চর্যই হয়ে রয়ে গেছে, তা হলো কোষবির এই ভুবন ভোলানো রূপ, যা আগে ছিল না। ছিল না এরকম উপচে পড়া যৌবনের ছলা কলা। তার স্বামীকে এমনিতে খুব ভালো বলা যায় না। তেজারতি কারবার করে কোষবির স্বামীর হাতে বেশ পয়সা হয়েছিল, আর অর্থ যেখানে থাকবে অনর্থ সেখানে তো হবেই। স্বভাবতই কোষবি অর্থাৎ কাজলের স্বামী সুখেন তখন মত্ত মদ, মেয়ে ছেলে আর জুয়ায়। কোষবি একদম গণ্ডমূর্খ ছিল না, পেটে বেশ কিছুটা বিদ্যে ছিল। তাই দীর্ঘদিন সহ্য করতে করতে একদিন উত্তেজিত হয়ে ওঠে সে। এই তোমার রোজ রোজ মাতলামো করতে লজ্জা করে না? মেয়ে মানুষ শরীর মধ্যে ডুবে থাকো, বাড়িতে একটা বউকে রেখে। হ্যাঁ, একদম চুপ করে সালে। কালা মাকে দেখেছিস নিজের রূপটা কোনোদিনও ওই আয়নায়? তো সালে, তোর মুখ দেখলে আমার 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 বমি আসে রে, বমি। সালা রাগে গাটা রি করে। সালে, তাহলে
তাহলে আমায় বিয়ে করেছিলে কেন? এতই যদি মেয়ে পাও তাদের সাথে সারা জীবন শুতে পারতে। আমার জীবনটা নরক করলে কেন? হ্যাঁ, কেন বিয়ে করেছিলে? কেন বিয়ে করেছিলে বলো? কেন বিয়ে করেছিলে? কেন বিয়ে করেছিলে? কেন বিয়ে করেছিলে? উপায় ছিল না। আমার মরা বাপটা মরার আগে তোকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেল। কেন? কেন? না আছে রূপ, না আছে সুখ দেওয়ার ক্ষমতা। ওরে তোর দিকে তাকালে আমার কিছুই হয় না, আমার মধ্যে, আমার শরীরে। রাগ আর মদের নেশার ঘোরে সুখেন কসবিকে ঠেলে ফেলে দেয় ঘরের একটা কোণে। কসবি তাল সামলাতে না পেরে হুড়মুড় করে গিয়ে পড়ে টেবিলের উপর। টেবিলের উপর থাকা জলের গ্লাসটা পড়ে যায় মাটিতে। সুখেন মদ খেতে খেতে বিছানায় বসে পড়ে। কসবি প্রচন্ড রাগত ভাবে তাকায় সুখেনের দিকে। সুখেন মদ্যপ স্বরে বলে ওঠে, তোর মরে যাওয়া উচিত রে মাগি, মরে যা তুই। গ্রামের কেউ তোকে ভালো নজরে দেখে না, আর তোকে আমার বউ বলে পরিচয় দিতে লজ্জাই করে লোক সমাজে। কি বলবো? কি বলবো? আমার বউ কালো, আমার বউ একটা বাঁচা মাগি। সবাই বলে আমায়, ঠেস দিয়ে দিয়ে বলে, সালা যে মাগি বাচ্চা দিতে পারে না সে আবার মেয়ে কিসের? কিসের মেয়ে? ছি ছি ছি, কত বড় লজ্জার কথা। এই কালো কুলো মাগিটা সুখেনের বউ বলতে লজ্জা করে, লজ্জা। কথাগুলো সুখেন খুব একটা বাড়িয়ে বলেনি। সত্যি কসবিকে দেখে সকল গ্রামবাসী কম বেশি এই কথাই বলতো, কেবল গ্রামে এক বৃদ্ধ নারায়ণ মুখুজ্জে ছাড়া। নারায়ণের কাছে কসবি বই নিয়ে এসে পড়ত। এরকম হেনস্থা হতে হতে হঠাৎ কসবি জানতে পারল নিষিদ্ধ এক সাধনার কথা। একদিন কোনো একটা বই পেয়েছিল, আর সেই বইটায় লেখা ছিল, যদি কোনো ব্যক্তি নির্জলা উপবাস করে সম্পূর্ণ বস্ত্রহীন ভাবে 3 রাত্রি একটি বিশেষ গুহ্য মন্ত্র জপ করে, তাহলে পরজগতের রাজা বা অধিষ্ঠাতা দেবতা মানুষের যাবতীয় সুখ ও চাহিদা মিটিয়ে দিতে পারেন খুব সহজে। কিন্তু এই সাধনার উপকরণ আর পদ্ধতি অত্যন্ত কঠিন, আর যদি দেবতা খুশি হয়েও সাধক ও সাধিকার মনোবাঞ্ছা পূরণ করেন, তবে তার জন্য তাকে মূল্য দিতে হবে ভয়ঙ্কর। অভীষ্ট লাভের পর সাধককে দিতে হবে একটি নরবলি। যদি দেবতা তুষ্ট হন, তবে সাধকের আত্মা বন্দী থাকবে সেই দেবতার অধীনে। যদি সাধক এই শর্ত পূরণ করতে সক্ষম হন, তাহলে তিনি তাকে দেবেন জাগতিক সমস্ত সুখ চাহিদা। বিষয়টা পড়ার পরে কসবি নিজ কর্তব্য ঠিক করে নিল। কি আর হবে, এখন তো সে এমনিতেই একটা জানোয়ারের দয়ায় বেঁচে আছে। যদি সত্যি হয় এই কথাগুলো, তাহলে তার আত্মা বন্দী যতই থাকুক সেই অজানা দেবতার কাছে, কিন্তু সে পাবে জাগতিক সমস্ত কিছু। তখন ইচ্ছে মতো নিজের আঙুলের ইশারায় নাচাবে সকলকে। তাই এই সাধনা তাকে করতেই হবে, হবেই, এবং এই রূপহীনতার কালিমা থেকে নিজেকে মুক্ত করবে সে। আর এই সাধনায় বলির জন্য উৎসর্গ কাকে করবে সেটাও ঠিক করে নিল সে মনে মনে। অমাবস্যা তিথি, রাত প্রায় দ্বিপ্রহর। কসবির সাধনার অন্তিম দিন। গুহ্য এই সাধনার সবকটি দিকই যথাযথভাবে পালিত হয়েছে। এবার সেই মাহেন্দ্রক্ষণ, বলির সময়। কসবির স্বামী সুখেন বেশিরভাগ দিনই বাইরে থাকত, খুব একটা ঘরে আসতো না। সেই না আসা কখনো 1 দিন থেকে 3-4 দিন পর্যন্ত হতো। কসবি এদিকে এক মনে প্রার্থনা করেছে যেন সুখেন আজ রাতে ফিরে। পরপারে যে ভীষণ দেবতার পুজো কসবি করছে, তিনি বোধহয় বেশ প্রীত হয়েছিলেন কসবির ওপর, তাই
কসবির চাওয়াটাই পূর্ণ হলো। যাতে সুখেন কসবির এই ভীষণ রূপ দেখতে পারে, তাই দরজার সোজাসুজি বেদি করে আসনে উপবিষ্ট থেকে তীক্ষ্ণ ও ক্রূর দৃষ্টিতে সদরের দিকে তাকিয়ে এক মনে গুহ্য মন্ত্র জপ করে চলেছিল কসবি। মদ্যপ সুখেন এসে যখন সশব্দে দরজাটা খুলল, চমকে 3 হাত পিছিয়ে এলো সে। এটা কে? এ কসবি না অন্য কোনো মূর্তি? সম্পূর্ণ উলঙ্গ, এক মাথা সিঁদুর মাখা, কুৎসিত কালো মুখটা আরো বিভৎস লাগছে। চোখ দুটো জ্বলছে যেন দুটুকরো জ্বলন্ত অঙ্গার। সুখেন শারীরিক যৌবন লালিত্য কোনোভাবেই দেখতে পেল না কসবির ওই সম্পূর্ণ নগ্ন দেহতে। যদিও বিয়ের পর থেকেই সুখেন কদিন কসবির দিকে তাকিয়েছে ভালো করে সন্দেহ আছে, কিন্তু এখন কসবি এসব কি করছে, কেন করছে, সেসব কিছুই জানে না সুখেন। কসবি আসন থেকে উঠে সদর পেয়ে এগিয়ে গেল সুখেনের সামনে। ভয়ে সুখেনের মুখ থেকে বেরিয়ে এলো একটা আর্তনাদ। কি করছো তুমি? আমার কাছে এগিয়ে আসছো কেন? কি চাও তুমি? কসবির এই বিভৎস রূপ আর ভয়ঙ্কর চোখ দুটো দেখে সুখেন চিৎকার করে কথাগুলো বলে উঠল, কিন্তু কসবির মুখে সেসব কথার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। বরং সুখেনের এই ভয়ার্ত মুখ, তার কাছে ক্ষমা ভিক্ষা করা, এসবই যেন বড্ড ভালো লাগলো তার। কসবি এবার খিলখিল করে হেসে উঠল। কেন কেন এখন সব কিছু বলছিস কেন? কি বলেছিলি যেন সেদিন? আমাকে দেখে তোর কিছু মনে হয় না? শরীরে কোনো অনুভূতি আসে না? কিরে বল বল। ওরে দেখ আমাকে, দেখ শরীরে কিছু নেই, কোনো কাপড় নেই। আমার কাছে না, আচ্ছা ছেড়ে দাও। আর কোনো খারাপ কথা বলবো না তোমাকে, সত্যি বলছি, আর কোনো খারাপ কথা বলবো না। আমি তোমাকে ভয় পাচ্ছি। যাব না আমি তোমার কাছে, আমি যাব না। ভয় তো পেতেই হবে তোকে, তাই না? তোদের মতো সবার জন্য তো ঈশ্বর। আমি বদলা নিয়েছি সকলের থেকে। আমায় তো সবাই হেয় করেছিল না, টিটকিরি দিয়েছিল। এবার এর ফল সবাই হাতে নাতে বুঝবি। আয় সুখী ভাই, আমার ভোগ করবি না? আসবি না তো? তবে মা কসবির রক্ত জল করা হাসি ছড়িয়ে পড়ল চারদিকে। সাথে সাথে আরো একটি নারকীয় গর্জনে যেন গোটা গ্রামের আকাশ বাতাস কেঁপে উঠল একসাথে। কসবি পিছনে তাকিয়ে স্থানপদ দাঁড়িয়ে গেল। নরকের গভীর থেকে উঠে এসেছে একটি জীব। বড় অদ্ভুত দেখতে এই জীবটিকে। মুখটা ছাগল বা ভেড়ার মতো, আবার হাত থেকে কোমর পর্যন্ত মানুষের মতো, আবার পায়ের জায়গায় পশুদের যেমন খুর থাকে সেরকম খুর নির্মিত পশুর পা। যদিও সেই জীবটির কথা শুনে মানুষের মতোই মনে হলো তার। কিন্তু প্রভু, আমি যে তার থেকেও বেশি কিছু চাই। এর জন্য যে মূল্য আপনি নির্ধারণ করবেন সেটাই আমি দেব। যারা আমায় এতদিন হেয় করেছে, আমার নামে কুৎসা ছড়িয়েছে, তাদের
ও তার সাথে গোটা গ্রামটাকে আমি শাস্তি দিতে চাই। প্রথমে ওদের ভোগ করে আপনার চরণে নিবেদন করতে চাই প্রভু। মৃত্যুর পরও যেন কেউ আমার কোনো কিছু না করতে পারে। পরের দিন গ্রামের লোক দেখল এক অভাবনীয় দৃশ্য। যে কসবি রূপ গতকাল পর্যন্ত ছিল অমাবস্যার আঁধারের মতো কালো, সেই কসবির রূপ একদিনে কোন জাদুমন্ত্র বলে হয়ে গেছে ভুবন বোলানো, অপ্সরা তুল্য। শরীরের নিটোল খাঁজগুলো থেকে যেন যৌবন সুধা ছড়ে পড়ছে। যে রূপ পুরুষদের কামনার বস্তু, সেই রূপেই যেন গোটা গ্রামের পুরুষদের মোহময়ী হাতছানি দিয়ে ডাকছে কসবি। সেদিনের পর থেকেই গ্রামে একে একে মানুষ উধাও হতে শুরু করলো। যারা যারা কসবিকে এতদিন অপমান করেছিল, ভোরবেলায় কাউকে না কাউকে বিভৎস অবস্থায় মৃত রূপে পাওয়া যেত গ্রামের ওই জঙ্গলের মধ্যে। প্রথমে কিভাবে এটা হয়েছে সেটা কেউই আন্দাজ করতে পারেনি, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সকলেই বুঝতে পারল এই সকল মৃত্যুর পেছনে কার হাত রয়েছে। গ্রামের সকলের কাছে অবাস্তব এটাই লাগতো যে সবাই কসবির কাছে যেত কিভাবে, আর কিভাবে তারা মারা যেত, বা মারা যাওয়ার আগে কি এমন ঘটত। দেখতে দেখতে প্রায় 10-12 জন জোয়ান মদ্য মারা যাওয়ার পর আর মৃত ব্যক্তিদের বাড়ির লোকের চোখের জলের করুণ আকুতিতে গ্রামের চণ্ডী মণ্ডপে পঞ্চায়েত বসল। মানুষ, অর্থাৎ সভ্য মানুষরা শহুরে জৌলুসের মাঝে বসে এই দুর্ভাগ্যটা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। বিচারে ঠিক হলো কসবির অজান্তে বাড়িতে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মারা হবে, কিন্তু ব্যাপারটা খুব সাবধানে আর চুপিসারে করতে হবে, কারণ কসবি যদি জানতে পারে তাহলে সর্বনাশ করতে পারে গোটা গ্রামে। যেমন কথা তেমন কাজ। সেদিন ঘোর অন্ধকার রাতে কসবির মাটির কুড়ে ঘরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ঘরের ঘর, তাই আগুন জ্বলতে সময় লাগলো না একটু। কিন্তু অবিশ্বাস্যভাবে অগ্নিসংযোগকারী লোকেরা শুনতে পেল হাড় হিম করা একটা হাসি। তোরা ভুল করলি, মারাত্মক ভুল। কি ভাবলি আমাকে মেরে তোরা বেঁচে যাবি? আমি ছাড়বো না। এতদিন কয়েকজনের দুর্গতি হয়েছে, এবার গোটা গ্রামের সর্বনাশ একসাথে সবার হবে। তৈরি থাক। হ্যাঁ, তৈরি থাক, তোরা তৈরি থাক। এই ঘটনার রেশ কাটতে না কাটতে শুরু হয়ে গেল মারাত্মক সব ঘটনা। এবার কসবির অতৃপ্ত আত্মা টেনে নিয়ে যেতে লাগলো মানুষকে ঘরের মধ্যে থেকে। গভীর রাতে একটা মোহময় ডাক শোনা যায়, আর যাকে উদ্দেশ্য করে ডাকে সেই অতৃপ্ত আত্মা, সেই ব্যক্তি এগিয়ে যায় মৃত্যুর দিকে। সম্মোহিত সেই হতভাগ্য ব্যক্তিকে যে বাধা দিতে আসে তাকেই হত্যা করতে উদ্যত হয় সেই ব্যক্তি। গ্রামের মানুষ এই অতিপ্রাকৃত শক্তির সাথে কি করে লড়াই করবে জানে না, তাই তারা নিজেদের গ্রামের সীমানা দিয়ে চলে যাওয়াটাই শ্রেয় বলে মনে করল। দেখতে দেখতে প্রায় শূন্য হয়ে গেল একসময়ের বর্ধিষ্ণু গ্রাম চরুলি। 2023 সালে দাঁড়িয়ে এই প্রতিবেদন মানতে কেমন যেন মন চায় না রাজীবের। এতক্ষণ সে লাইব্রেরির একটা ডাঁই করা বইয়ের স্তূপ থেকে একটা জীর্ণ ম্যাগাজিনের মধ্যে একটা প্রতিবেদন পড়ছিল এক মনে।
আসলে বইটায় এমন একটা চটকদার হেডলাইন ছিল যে রাজীব বইটি হাতে তুলে নিয়েছিল। প্রতিবেদনটির শিরোনাম ছিল কামনায় ধ্বংস। বেশ কৌতূহলের সাথে বইটি পড়তে পড়তে চমকে উঠছিল রাজীব প্রতি মুহূর্তে। এমনও কি হতে পারে? তবে প্রতিবেদনটিতে স্পষ্টই তো লেখা আছে, শহরে থাকা মানুষ কি করে বুঝবে গ্রামের মানুষের কষ্ট? কিছুক্ষণ এক মনে ভাবল রাজীব। তারপর পাতা উল্টে দেখার চেষ্টা করল লেখক বা প্রকাশনা সংস্থা অথবা কারোর সাথে কোনো যোগাযোগের মাধ্যম পাওয়া যায় কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো নম্বর পাওয়া গেল না। ঠিকানা যা পাওয়া গেল সেটা কতটা অথেন্টিক তা সন্দেহ আছে। তবু একবার হান্ট করতেই হবে। দেখা যাক না কি এমন তথ্য পাওয়া যায়। রাজীব, পুরো নাম রাজীব ঘোষাল। গলায় উপবিদ থাকলেও পুজো আচ্চার দিকে ততটা কৌতূহল নেই যত না নিষিদ্ধ বস্তুর প্রতি আছে। আসলে নিষিদ্ধ এই ব্যাপারটাই বেশ আকর্ষণীয়। মানুষ যত না যা সহজলভ্য তার দিকে আকর্ষিত হয়, তার চেয়ে বেশি আকর্ষিত হয় যা নিষিদ্ধ তার প্রতি। আর ছোটবেলা থেকে রাজীবের স্বভাবটা বড্ড একরোখা এবং কৌতূহলী। যেটা একবার ভাববে সেটা করবেই। তখন স্বয়ং ভোলা মহেশ্বরও তাকে পারবেন না আটকাতে। বর্তমানে তিনকুলে কেউ নেই রাজীবের। ছোটবেলায় সে মানুষ হয়েছিল এক দাদুর কাছে। সে দাদু আজ মারা গেছেন বছর 10 হলো। তাই এখন রাজীব হচ্ছে পুরো ঝাড়া হাত পা। মেসে থাকে, ছোটখাটো একটা প্রাইভেট সেক্টরে জব করে। থাকার মধ্যে আছে দুটো নেশা, অদেখাকে দেখা আর অজানাকে জানা। বইয়ের এক প্রকার পোকা বলা যেতে পারে তাকে। হেন কোনো বিষয় নেই যেদিকে সে মাথা একটু হলেও গলায়নি। অফিস, পাড়া বা মেসের তর্কে তাকে যুক্তি দিয়ে নিরস্ত্র করতে পারে না কেউই। পিছুটা নেই বলে সে দুমদাম এদিক ওদিক বেরিয়েও পড়তে পারে। থাকার মতো থাকা বলতে ওই চাকরিটা। কিন্তু রাজীবের মতো লোকের, যাদের পায়ের নিচে সর্ষে থাকে, তাদের কবে আর সামান্য কেরানির চাকরি এক জায়গায় আটকে রাখতে পেরেছে? তাই যেমন ভাবা তেমন কাজ। ম্যাগাজিনটার প্রতিবেদনের প্রতিটা পাতা আর ঠিকানার কিছু ছবি মোবাইলে তুলে নিয়ে সে বেরিয়ে পড়ল সেই জায়গার উদ্দেশ্যে। ঠিকানা খুঁজে পেতে তেমন একটা বেগ পেল না রাজীব। দমদমের একটা মোটামুটি পুরনো বাড়িতেই সেই ম্যাগাজিনের অফিস। দেখে কেমন একটা সন্দেহ হলো তার। অবস্থা দেখে তো মনে হচ্ছে না কেউ থাকে। শ্যাওলা আর চটচটে দেওয়ালে একদিকে ঝুলছে একটা সাইনবোর্ড, যদিও তার অবস্থা অতিশয় দৈন্য। সাইনবোর্ডের বেস কালারটা বোধহয় হলদে ছিল, যেটার বর্তমানে কিছু অবশিষ্ট নেই বললেই চলে। রাজীব সেদিক থেকে দৃষ্টি নামিয়ে সামনের কাঠের দরজায় টোকা দিল। বাড়ি থেকে বেরিয়ে এলেন এক প্রৌঢ়া। দেখে মনে হয় 60 হবে। কাকে চাই? দিবাকর দাস আছেন? তিনি তো মারা গেছেন প্রায় 20 বছর হয়ে গেল। ওহো, আই এম সরি, আসলে আমি একদমই জানতাম না। আচ্ছা, আমার নাম রাজীব ঘোষাল। নানা অজানা জায়গা জানা বা হান্টিং এর একটা নেশা আছে আমার, বলতে পারেন। অ্যাকচুয়ালি আমি এই পত্রিকার একটা প্রতিবেদন সম্পর্কে জানতে চাইছিলাম। কি প্রতিবেদন? 2002 সালের এই সেপ্টেম্বর সংকলনের একটি প্রতিবেদন, জরুলি গ্রামকে নিয়ে। কথাটা শোনার পরেই বৃদ্ধা কেমন যেন একটা হয়ে গেলেন। চোখে মুখে হঠাৎ একটা অব্যক্ত ভয় ফুটে উঠল, যেন অতীতের কোনো খারাপ স্মৃতি কেউ তাকে এক ধাক্কায় মনে করিয়ে দিয়েছে। রাজীব ব্যাপারটা বুঝতে পারল না যে হঠাৎ কি হলো বৃদ্ধার। সে আরো একটু কাছে এগিয়ে গেল, তারপর ধীরে ধীরে বলল, কি কি হয়েছে আপনার? আপনি আপনি হঠাৎ এমন করছেন কেন? আচ্ছা, আপনি আসুন, ভেতরে আসুন, তারপর আপনাকে সব বলছি। রাজীব সেই বৃদ্ধাকে অনুসরণ করে এগিয়ে গেল ভেতর মহলে। বাড়িটি বেশ বড়ই বলা যায়। অনেকগুলো ঘর আছে, কিছু ঘরে তালা দেওয়া আছে, আবার
কিছু ঘরের সামনে রয়েছে দড়িতে টাঙানো জামা কাপড়। বোঝাই যাচ্ছে এই বাড়িতে বেশ কিছু ভাড়াটেও আছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় বাঁদিকে চোখ পড়তে একটা ঘরের জানলা থেকে একটা প্রেস মেশিন দেখা গেল। ধুলোমলিন প্রেস মেশিনটা জানান দিচ্ছে যে বহুদিন ধরে সে অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। রাজীবকে নিয়ে সেই বৃদ্ধা দোতলায় একটি ঘরে এসে বসল। এক গ্লাস জল খেতে দিয়ে রাজীবের সামনে একটা বেতের মোড়া নিয়ে বসে গম্ভীর স্বরে তিনি বললেন, অসীম আমার স্বামী মারা গেছেন আজ 22 বছর হয়ে গেল। ওহো, আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু এর সাথে ওই প্রতিবেদনের কি? যে কারণে অসীম মারা যায় সেটা হলো ওই প্রতিবেদনের গ্রাম জরুলি। মানে? আশ্চর্য হচ্ছেন? হবেন না। আসলে ওই প্রতিবেদনটা ছাপার পর থেকেই ওর জীবনে সমস্যা তৈরি হতে থাকে। ওর জীবনে শেষ কটা দিনে কি অমানসিক কষ্টে আর মানসিক যন্ত্রণায় ও কাটিয়েছে তা আমি দেখেছি বাবা। ভাবছেন তো অবাস্তব একটা গল্প বলছি, কিন্তু বিশ্বাস করো তুমি আমার সন্তান তুল্য। আমার সামনে ঘটেছিল, তিলে তিলে মানুষটা মারা গিয়েছিল। তবে তবে ওর মৃত্যুটা না স্বাভাবিক ছিল না বাবা। রাজীব এবার বেশ অবাক হল। আশ্চর্য ঘটনা, এটা কি করে হতে পারে? একটা প্রতিবেদন ছাপানোর জন্য মৃত্যু, তাও আবার অস্বাভাবিকভাবে। অবিশ্বাস্য শুধু নয়, ঘটনাটা সম্পূর্ণ অবাস্তব। রাজীবের হতবুদ্ধি অবস্থা দেখে বৃদ্ধা বলে উঠলেন, 22 বছর আগের এক সকালের ঘটনা। একটা পিয়নের মাধ্যমে এসেছিল একটা 5 পাতার ঘটনা। প্রত্যক্ষদর্শী একটি লোক পাশের গ্রাম থেকে ঘটনাটি লিখেছিলেন, তবে তিনি নামটা জানাতে চাননি। লেখার শেষে তিনি বারবার বলে দিয়েছিলেন, ছাপলে ছাপতে পারেন, কিন্তু যেহেতু ঘটনাটি একটি সত্যি ঘটনার উপর লেখা হয়েছে আর গ্রামের অভিশাপটি এতটাই ভয়ঙ্কর ও প্রকট, যা হোক কিছু একটা হতে পারে। তার উদ্দেশ্য ছিল কেউ যেন ওই প্রতিবেদন পড়ে ওখানে গিয়ে ওই অভিশাপের কবলে পড়েন। কিন্তু আমার স্বামী অসীম ছিল একরোখা আর জেদি। কোনো কিছু স্বচক্ষে যতক্ষণ না দেখছেন ততক্ষণ কিছুই বিশ্বাস করতে চাইতেন না। একদিন সকালে সেখানে গেলেন, কিন্তু 4 দিন বাদে যখন ফিরে এলেন, বিশ্বাস করো বাবা, এ অসীম সম্পূর্ণ অন্য লোক। সারা দিন ফিটফাট থাকা লোকটার চোখের নিচে কালি, চুল উস্কো খুস্কো, জামা কাপড়ের কোনো ঠিক নেই। আর সবচেয়ে আশ্চর্য, মুখে চোখে একটা প্রবল ভয়। সে ফিরে এসেই ওই প্রতিবেদনটা লেখে, আর পাবলিশ হওয়ার পরপরই তিনি মারা যান এক রাত্রে, ভয়ঙ্কর ভাবে। যেন অদৃশ্য কেউ তার রক্ত আর জীবনী শক্তি শুষে নিচ্ছে অল্প অল্প করে। তারপর কিছুক্ষণ বাদেই জানো বাবা, মারা যাওয়ার সময় ডায়েরিতে একটা নোট লিখে গিয়েছিল। এতদিন কাউকে দেখায়নি, আমি পড়েছি শুধু। আসলে কেউ তো আসেনি এই ঘটনার সত্যতা যাচাই করতে, তাই আমার দেখানোর সৌভাগ্যও হয়নি। দাঁড়াও তুমি বাবা, বসো বসো, আমি নিয়ে আসছি। একটানা বলে বৃদ্ধা একটু হাঁপিয়ে পড়েছিলেন। বয়সটাও তো হলো। রাজীবের মনে হলো এই বৃদ্ধা বোধহয় এর আগে অনেক দিন
একসাথে এত কথা বলেননি। তাই কিছুটা বসে ধীরে ধীরে উঠে গেলেন ঘরের কোণে রাখা কাঠের আলমারিটার দিকে। চাবি দিয়ে পাল্লা খুলে একটি ডায়েরি বার করে আনলেন বৃদ্ধা। রাজীবের সামনে এসে নির্দিষ্ট একটি পাতা খুলে পড়ার জন্য এগিয়ে দিলেন। রাজীব হতবাক হয়ে পড়তে শুরু করল। 2001 সাল যখন মানুষ চাঁদে, মঙ্গল গ্রহে স্পেস রিসার্চের জন্য স্যাটেলাইট পাঠাচ্ছে, তখন ভারতবর্ষে একটি প্রত্যন্ত গ্রামে এখনো ঘটে চলে অলৌকিক ঘটনা, রহস্য মৃত্যু। আমি সচক্ষে দেখেছি, মৃত্যুকে কাছ থেকে দেখেছি, যে মৃত্যু স্বাভাবিক ছিল না, যেখানে শুভ শক্তি, ভগবানের নাম গান বা পূজা হয় না, যেখানে রাজ করছে ডেভিল বা সাক্ষাৎ নরকের শয়তান। কোনো মানুষ যদি তার সাম্রাজ্যে ঢুকে পড়ে সে নিষিদ্ধ বস্তুকে জনসমক্ষে আনতে চায়, তার জন্য প্রাপ্য একটাই পুরস্কার, মৃত্যু। তার হাত থেকে নিস্তার নেই কারোর। এই যেমন আমার। ওই গ্রামে থাকে কোশবি বলে এক কাম পিশাচির অতৃপ্ত আত্মা, যে মানুষকে হত্যা করার আগে ভোগ করে তার শরীরটাকে, আর তারপর সেই হতভাগ্যের হৃৎপিণ্ড উৎসর্গ করে শয়তানের কাছে। না, ওকে মারার কোনো উপায় নেই, অন্তত আমি তো তেমন কিছু জানি না। আমি আমার জীবনে পরোয়া করি না ঠিকই, কিন্তু আমি আমার পত্রিকায় ওর সম্পর্কে লিখে গেছি ভালো করে, যাতে জেদের বসে ওই পিশাচির শিকার কেউ না হয়, আর কেউ না হয়। রাজীব ধন্দে পড়ল। না, সত্যি ঘটনায় ঘটেছে এগুলো, তবে এ যুগে এসব বেশ অবিশ্বাস্য। সে বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে না, এটা সত্যতা সে আরো যাচাই করবে। রাজীব ছোট থেকে একটা দৈবিক পরিবেশে বড় হয়েছে। রাজীবের দাদু, মানে যার কাছে রাজীব ছোটবেলায় মানুষ হয়েছে, তিনি ছিলেন একজন সাধক। তন্ত্র বা মাতৃ আরাধনায় শেষ দিন পর্যন্ত নিয়োজিত ছিলেন। আর সেই দাদুর পূজার উপাচার বা সাধনাকালীন যা যা করেছেন, বা বিভিন্ন বইপত্র থেকে রাজীব জেনেছে যে প্রতিটা বিষয়ের একটি আধার আছে। সে নির্জীব হোক বা সজীব, সে শরীরধারী হোক বা অশরীরী। যতদূর মনে হয় এই কাম পিশাচির আধার তার নিজের শরীর, কারণ শরীর ভিন্ন সে অন্য কিছু দিয়ে মানুষকে ফাঁদে ফেলতে পারে না। যদিও গ্রামের লোক ওকে পুড়িয়ে মেরেছিল, তা সত্ত্বেও এই ভয়ানক কাম পিশাচি নিজের পার্থিব চাহিদা পূরণ করতে অশরীরী হয়ে রয়ে গেছে এই পৃথিবীতে এখনো। তাহলে যদি রাজীব এই শরীরকে শেষ করতে পারে, তাহলে হয়তো একটা বহুদিন যাবৎ চলে আসা কোরাল অভিশাপকে সে শেষ করতে পারবে। এই ভাবনার সাথে কখনো নিজের সুরক্ষার বিষয়ে একবারও মনে এলো না কিছু, কারণ সে জানে তার 3 কুলে কেউ নেই। তাই যদি সে একবার এই অভিশাপকে ধ্বংস করতে পারে, তাহলে সার্বিকভাবে সমাজেরই মঙ্গল হবে। তাই যেমন ভাবা তেমন কাজ। সে ঠিক করে ফেলল জরুরিতে সে যাবেই। তখন বিকেল হবে। পাখির দল ষাঁড় বেঁধে ঘরে ফিরছে। লাঙল কাঁধে ফেলে চাষি ফিরে যাচ্ছে নিজের ঘরে। সামনে ধুলো উড়িয়ে চলছে গরুর পাল। গ্রামের রাস্তা আর ক্ষেতের ধারে উঁচু মাচা করে বসে আছে কিছু বুড়োর দল। সামনের মাঠে পড়ন্ত আলোয় ছেলের দল ফুটবল খেলছে। গ্রামে বৈদ্যুতিক বাতি জ্বলে উঠছে একে একে। আপাত দৃষ্টিতে এক নিস্তরঙ্গ গ্রাম্য জীবন বয়ে চলেছে নিজের গতিতে। কিন্তু এই গ্রামের মধ্যে থেকেই মাঝে মাঝে অশরীরী কসবির কামের ফাঁদে পড়েছে কিছু মানুষ। তাই রাত বাড়ার সাথে সাথে গ্রামের রাস্তা ফাঁকা হয়ে যায়। রাজীব বেশ কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে দেখছে। দেখে মাচার উপর থেকে একটা বুড়ো এসে জিজ্ঞাসা করলো, আসলে আমি একদমই নতুন এই গ্রামে,
যেতে চাই জরুরি গ্রামে। কোন পথে যেতে হবে যদি বলেন। কথাটা শুনে রাজীব কোনো সদুত্তর পেল না। লোকটা কোনো দিকে না তাকিয়ে হনহন করে হাঁটা লাগালো। তবে এটাই আশা করছিল রাজীব, ওই গ্রাম আর ওই গ্রামকে নিয়ে চলা কিংবদন্তিকে প্রতিনিয়ত বয়ে নিয়ে চলেছে পাশের এই গ্রাম। যাক, রাজীব রাত কাটানোর সব ব্যবস্থা গ্রহণ করেই এসেছিল। খুব যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তবে আজই হয়তো দেখা মিলবে সেই পিশাচে। তাই রাজীব সামনে সোজা চলে হঠাৎ বাঁ দিকে বেঁকে যাওয়া রাস্তাটা ধরে চলতে শুরু করল। পশ্চিম আকাশে সূর্য তখন দিগন্তকে রক্তরাঙায় রাঙিয়ে অস্ত যাচ্ছে ধীরে ধীরে। বেশ কিছুক্ষণ হাঁটার পর রাজীব বুঝতে পারল যে সে এখন যেখান দিয়ে চলেছে সেটা আগের দেখা বসতিপূর্ণ গ্রামের থেকে বেশ আলাদা। এই গ্রামে কোনো লোক দেখা যাচ্ছে না। বাড়িগুলিও অপেক্ষাকৃত পুরনো এবং ভেঙে পড়া। মানে এই গ্রামে তেমনভাবে কোনো মানুষ বাস করেনি দীর্ঘদিন ধরে। অবচেতন জানান দিল রাজীবকে যে সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছে, অর্থাৎ এই পুরো গ্রামটাই হলো তার অভীষ্ট লক্ষ্য, সেই কামপিশাচীর বাসভূমি জরুরি। আকাশের দিকে চেয়ে দেখল সে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে অনেকক্ষণ হলো। দীর্ঘদিন অব্যবহৃত থাকার জন্য চারিদিকে আগাছা আর ঝোপ জঙ্গল বিনা দ্বিধায় বেড়ে উঠেছে। ঝিঁঝি আর নানান সরীসৃপের সরসর আওয়াজেই পরিবেশ বেশ মুখরিত। ব্যাগ থেকে টর্চ বার করে সামনে ফেলতেই রাজীবের মনে হলো সামনের বড় আশাওড়া গাছের আড়াল থেকে কে যেন তার দিকে তাকিয়ে দেখছিল। টর্চ জেলে সামনে ফেলতেই হঠাৎ সে শট করে আড়ালে সরে গেল যেন। দ্রুত পায়ে রাজীব সামনের দিকে এগিয়ে গেল বটে, কিন্তু লাভ কিছুই হলো না। কেউ কোথাও নেই। আবার সামনের দিকে চলতে শুরু করলো সে। কোথায় কি কিচ্ছু জানে না, কিন্তু তার লক্ষ্য হলো সেই জঙ্গলের পাশে থাকা আগুনে পুড়ে যাওয়া সেই বাড়িটি, মানে কসবির বাড়ি। সেখানে যেতে পারলেই সবকিছু জানতে এবং এই অভিশাপকে শেষ করতে পারবে সে। চলতে চলতে রাজীবের বেশ কয়েকবার মনে হলো কোনো কিছু একটা খুব ধীর পায়ে তাকে অনুসরণ করে চলেছে। সাথে সাথেই রাজীব আলো ফেলেছিল সেই দিকে, কিন্তু কিছুই দেখতে পায়নি সে। বদলে পেয়েছে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠের হাসি, যা ঠান্ডা হাওয়ায় ভেসে এসে তার সারা শরীরকে শিহরিত করে গেছে। একবার, দুবার, তিনবার। শেষবার এসে অধৈর্য হয়ে পিছনে আলো ফেলে চেঁচিয়ে উঠেছিল, এইভাবে হেঁয়ালি করছো কেন? কে আমাকে অনুসরণ করে চলেছে? কিন্তু কোনো উত্তর নেই। বদলে ভেসে এলো সেই নরম মেয়েলি হাসি, যে এতক্ষণ ধরে তার সাথে লুকোচুরি করে চলেছে। এবার সেই হাসির উৎস ধরে আস্তে আস্তে এগিয়ে গেল সে। কিছুটা যাওয়ার পর একটা টিলার মতো অংশের সামনে থমকে দাঁড়িয়ে গেল সে। অন্ধকার আকাশে চাঁদ উঠেছে, আর তার সামনের টিলার উপরে একটা গাছের গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একটা নারী মূর্তি। চোখ মুখ কিছু বোঝা না গেলেও গাছে হাত দিয়ে যে সুন্দরী বিভঙ্গী শৈলীতে সে দাঁড়িয়ে আছে, সেটা দেখলেই যে কোনো সাধারণ মানুষ তার বাহ্যিক জ্ঞান লুপ্ত হবে। দেখে মনে হয় ঠিক যেন এক দক্ষ শিল্পী তার তুলির ছোঁয়ায় একটি সুন্দর সিলিউট এঁকেছেন। রাজীব চলতে শুরু করলো সেই দিকে। নারী মূর্তিটি কিন্তু সেখান থেকে নড়ল না। রাজীব তার কাছে গিয়ে তার দিকে আলো ফেলতেই রীতিমতো চমকে উঠল। সে কিছুক্ষণ বিমোহিত হয়ে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা সেই সুন্দরী অপ্সরা তুল্য নারী মূর্তির দিকে। এ কি সত্যিই কোনো পার্থিব জগতের কেউ, নাকি স্বর্গ থেকে নেমে আসা কোনো ডানাকাটা পরী? মেয়েটির সারাটা গায়ে ফোঁটা ফোঁটা জলবিন্দু যেন পদ্ম পাতার উপর জলকণা। পিছলে পড়তে গিয়ে থমকে গেছে। লাল পাড় সাদা শাড়িটা গ্রাম্য ধাঁচে পেঁচিয়ে রেখেছে শরীরে, যেখানে উন্মুক্ত হয়ে আছে সম্পূর্ণ হাত আর পায়ের অর্ধেকটা।
উন্মুক্ত কাঁধ আর দুধ সাদা ফর্সা গলা থেকে বেরিয়ে আসা জলকণা প্রশস্ত বক্ষ বিভাজিকায় গড়িয়ে গিয়ে হারিয়ে যাচ্ছে শরীরের অন্তঃস্থলে। মেয়েটির নেশাতুর কামনা মিশ্রিত চোখ এক দৃষ্টে স্থির হয়ে আছে রাজীবের সুঠাম বলিষ্ঠ দেহের দিকে। রাজীব বুঝতে পারল যার জন্য আসা সে নিজেই এসেছে তার শিকার খুঁজে নিতে। কি বাবু, কোথায় যাচ্ছেন আমাকে উপেক্ষা করে? মেয়েটির হঠাৎ বলা কথাগুলি কেমন যেন নুপুরের মিষ্টি ঝংকারের মতো শোনাল। সামনে এইরকম স্বর্গের অপ্সরার মতো সুন্দরী আর কামাতুর নারী দেখে রাজীবের বাস্তব বুদ্ধিও যেন কেমন করে পরিণত হয়েছিল হতবুদ্ধিতে। সে কেবল মুগ্ধ হয়ে উপভোগ করছিল মেয়েটির মদনমত্ত দেহ সৌষ্ঠব, আর বুঝতে পারছিল না যে কি উত্তর দেবে সে। মেয়েটি আবার তার মিষ্টি রিনরিনে কণ্ঠে বলল, কি হলো বাবু? কিছু বললেন না যে বাবু? নাকি আমাকে দেখে আপনার কথা হারিয়ে গেছে? না 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 না, আসলে আসলে আমি আমি পথ খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছি। এসে না এদিকটা ঠিক চিনতে পারছি না। চিন্তা করছেন কেন বাবু? আপনার মতো অনেকে এদিকে রাস্তা হারিয়ে এসেছে, যাদের আমি সঠিক রাস্তাটা দেখিয়ে দিয়েছি। মানে? সবকিছু কি এখানে দাঁড়িয়ে শুনবেন? আমার সাথে চলুন, মানে সাথে অনেক কিছু পাবেন। রাজীব কসবিকে বাধা দিতে পারল না ঠিকই। যতই সেই অশরীরীকে ধ্বংস করবার জন্য আসুক না কেন, তবু দোষে গুণে রাজীব রক্ত মাংসের একটি মানুষ, যার অনুভূতি আছে, লোভ আছে, আর আছে কামনার রিপু। যে রিপু সাক্ষাৎ কাম পিশাচির রূপ ধরে রাজীবকে এখন টেনে নিয়ে চলেছে মৃত্যুর গহীন অন্ধকারে। কসবি একটা সুর গুনগুন করতে করতে আর প্রতি পদক্ষেপে নূপুরের মধুর ধ্বনি বাতাসে ছড়িয়ে দিতে দিতে যৌবনোন্মত্ত কামের এক নেশাতুর সুবাস মিশিয়ে এগিয়ে চলেছে রাজীবের হাত ধরে। হাতটা তার ঠান্ডা, যেন একখণ্ড বরফের চাঙড় যা রাজীবের হাতে চেপে বসে গেছে, যার কাছ থেকে মুক্তি নেই। রাজীব বেশ কিছুক্ষণ এইভাবে অচেতনভাবে চলার পর একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করল। সাথে সাথে তার অবচেতন জানান দিল যে সে রয়েছে মারাত্মক বিপদে। কাম পিশাচি তার কামনার মায়া বিস্তার করে অন্যদের মতো তাকেও টেনে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। কিন্তু রাজীব সেইভাবেই রইল। কসবিকে বুঝতে দিলে হবে না যে সে বুঝতে পেরেছে কি হতে চলেছে। এখন স্পষ্টতই তার কাছে কোনো সাধারণ মানুষ এই কাম পিশাচির কবলে পড়ে বাঁচতে পারে না। কসবি ধীরে ধীরে জঙ্গলের মধ্যে ঢুকে একটা কুটিরের সামনে এসে দাঁড়ালো। এসো বাবু, এসো। এই গরিবের ঘরে পায়ে ধুলো দাও, একটু সেবা করার সুযোগ পাই তবে। রাজীব ধীরে ধীরে ঘরে ঢুকল। ঘরটায় একটা অদ্ভুত সুবাস সুন্দর ছড়িয়ে আছে, যা কিছুক্ষণের মধ্যে চেতনাকে আচ্ছন্ন করতে যথেষ্ট। ঘরের এক কোণে একটা বাঁশের টেবিল, যার উপরে একটা প্রদীপ জ্বলছে, আর অন্য কোণে রয়েছে একটা খাট, যা পরিপাটি করে গোছানো। সাদা ধপধপে চাদরের উপর একটা দুটো বালিশ, আর খাটের পাশে একটা কাঠের টুলের ওপর জল রয়েছে ঢাকা দেওয়া। রাজীব পিছন ফিরে দেখল কসবের দরজার চৌকাঠে হাত তুলে চোখে কামনার আগুন আর ঠোঁটে শয়তানি হাসি ফেলিয়ে হাতছানি দিয়ে তাকে ডাকছে। বাইরের জঙ্গলে নানান জন্তু জানোয়ারের আওয়াজ,
আর জঙ্গলের গাছে গাছে হাওয়ার ধাক্কা খাওয়ার আওয়াজ সে শুনতে পাচ্ছে। কসবি এবার ধীরে ধীরে সামনে এগিয়ে রাজীবের সামনে এসে দাঁড়ালো। কাঁধ থেকে ব্যাগটা খুলে মাটিতে ফেলে দিল। তারপর রাজীবের কোমরে একটা পাকে পেঁচিয়ে দিয়ে কাছে টেনে নিয়ে এসে তার কাছে বসতে পড়ল। বাবু, আমার মতো এত সুন্দরীকে কাছে পেয়েও পুরোপুরি কি আপনার পেতে ইচ্ছে করে না বাবু? কিন্তু কোনো কথা নয়, আমি এত কাছে আছি। ডুবে যাও, ডুবে যাও আমার মধ্যে, ডুবে যাও, ডুবে যাও। রাজীবের মাথাটা জোর করে নিজের গলার মাঝে টেনে নিয়ে আসে কসবি। রাজীব প্রথমে এই অতি উৎসাহী কামনার আকর্ষণ উপেক্ষা করতে পারে না। ডুবে যায় কামের গহীন সাগরে কসবির সাথে। মেতে ওঠে আদিম বন্য খেলা। আবেগে কসবির গলা দিয়ে শিবকার বেরিয়ে আসে। রাজীব তার সত্তা, তার উদ্দেশ্য বা তার ভালো মন্দের জ্ঞান কামের সাগরে ডুবিয়ে দিয়ে কসবির শরীরটা মথিত করতে থাকে ক্রমাগত। চরম মুহূর্তে কসবি রাজীবকে ঠেলে বিছানায় ফেলে দেয়। আস্তে আস্তে সে নিজের সমস্ত পরিধেয় বস্ত্র খুলে ফেলে, সম্পূর্ণ নগ্ন হয়ে যায়। তার সমশ্রীণ আর পিণ্যোন্নত স্তনযুগল রাজীবকে আরো উত্তেজিত করে তোলে। ধীরে ধীরে কসবি রাজীবের পরিধেয় বস্ত্রগুলি খুলতে শুরু করে। রাজীবের নিম্নভাগ অনাবৃত করে যেই তার বুকের কাছে হাত দিয়েছে, সাথে সাথেই একটা আর্তনাদ করে ছিটকে দূরে সরে গেল কসবি। মুহূর্তের মধ্যে এই পরিবর্তন ক্ষণিকের জন্য হতবুদ্ধি করে দেয় রাজীবকে। কি হলো হঠাৎ? ততক্ষণে সেই অশরীরী কামপিশাচি দূরে পড়ে হাঁপাচ্ছে আর আতঙ্কিত দৃষ্টিতে তাকাচ্ছে রাজীবের বুকের দিকে। বিদ্যুৎ চমকের মতো খেয়াল হলো রাজীবের, কি কারণে তার এখানে আসা আর কেন কসবি দূরে ছিটকে পড়ে গেল। উপবিদ আর রক্ষা কবচ, যা ছোট থেকেই রাজীবের গলায় ঝুলছে, যা তার স্বর্গত বৃদ্ধ দাদু বানিয়ে দিয়েছিলেন তন্ত্রমতে। ক্ষণিকের মধ্যে রাজীব নিজের পুরনো মূর্তিতে ফিরে এসে দৃঢ় পায়ে এগিয়ে গেল সেই অশরীরী আত্মার দিকে। পিছন দিকে ফিতে দিয়ে কোমরের সাথে বাঁধা ছুরির খাপ থেকে ছুরিটা বার করে উলঙ্গিনী কাম পিশাচির বুকে বিধিয়ে কঠিন স্বরে রাজীব বলে উঠল, ওরে শয়তানি, নরকের কীট, তুই তুই আমাকেও নিজের ছলনায় ভুলিয়েছিলি? এত এত সাহস তোর! আজ আজ তোর শেষ দিন। আমি তোকে আজ শেষ করব বলেই এখানে এসেছি। তুই মারবি আমাকে? জেনে রাখ বামুনের বউ, আমায় মারা তোর দ্বারা সম্ভব কখনোই না। আমি অমর, প্রভু আমায় অমর করে দিয়েছে। হ্যাঁ, ওরে মূর্খ, কেউ অমর নয়, হতে পারে না। সবার আধার আছে, তোরও আছে। তোর আধার হলো এই শরীর। বলতে বলতেই রাজীব ছুরিটা সমূলে কসবির স্তন যুগলের মাঝে আমূল বসিয়ে দিল। একটা তীব্র আর্ত চিৎকার বেরিয়ে আসলো কসবির মুখ দিয়ে, কিন্তু সেটা স্থায়ী হলো না। ক্ষণিকের মধ্যে সেই চিৎকার বদলে গেল এক নিষ্ঠুর ক্রূর হাসিতে। সাথে সাথে পরিবর্তিত হয়ে গেল কসবির পার্থিব রূপ। রাজীবের সামনে যে এখন দাঁড়িয়ে, সেটা কোনো রক্ত মাংসের সুন্দরী অপ্সরা নয়, সেটা হলো এক কুৎসিত নরকের প্রাণীর এক অস্থিসার দেহ। আর গলিত সবরূপী মুখের বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে নানান রকমের পোকা। কোটরগত চক্ষু দুটি যেন জ্বলন্ত দুটুকরো অঙ্গার। রাজীব আশ্চর্য হয়ে দেখল, সেই পিশাচির বক্ষ মধ্যস্থিত ছুরিটা বার করবার সাথে সাথে চারিদিক রক্তরাঙায় রাঙিয়ে মাটির দুহাত করে বেরিয়ে এলো আর একটা মূর্তি, শয়তানের প্রস্তরীভূত অভয়।
আমার তো সব কিছু প্রভুকে উৎসর্গ করে দিয়েছি। তিনি সব কিছুর অধিকর্তা, সর্বকর্তা তিনি। হ্যাঁ, রাজীব এক মুহূর্তের মধ্যে বুঝে গেল ব্যাপারটা। এই পিশাচি তার সবকিছু শয়তানকে দিয়ে দিয়েছে সৌন্দর্যের জন্য, এমনকি নিজের আত্মা। তার মানে ওই মূর্তিটাই হলো এই পিশাচির আধার। কিন্তু ওটা তো এমনি ধ্বংস করা যাবে না। তাহলে একটাই উপায় আছে, তার সেই কবচ আর উপবীতের মাধ্যমেই ধ্বংস করতে হবে। রাজীব সাথে সাথে ঘরের কোণে পড়ে থাকা বাঁশের টুকরোতে জড়িয়ে নিল তার উপবীত আর কবচটি। তারপর ছুটে গেল সেই মূর্তিটার দিকে। সেটা দেখেই কসবের অশরীরী নারকীয় মূর্তিটা চিৎকার করে উঠল, কিন্তু বৃথা। তার পৌঁছানোর আগেই রাজীব শক্ত হাতে আঘাত করল মূর্তিটা। সাথে সাথে শয়তানের মাথাটা ভেঙে পড়ে গেল মাটিতে, আর একটা নারী কণ্ঠের অপার্থিব চিৎকার পুরো আকাশ, বাতাস এবং গোটা গ্রামকে মুখরিত করে তুলল। রাজীব নিজের ব্যাগটা তুলে নিয়ে ছুটে বাইরে চলে এল, আর তার সঙ্গে সঙ্গেই আগুন লেগে গেল গোটা কুটিরটা, এবং তাতে ঘুরতে লাগল চরুলি গ্রামের অভিশাপ, মূর্তিমান কাম পিশাচি কসব। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।